সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নুরিয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞানের ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের যে ক্লাসটি নেব, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের ইতিপূর্বে আরও দুইটি ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসে তোমাদের বাকি অংশ অর্থাৎ অঙ্ক এবং এই অধ্যায়ের যে সকল বিষয় থাকবে অর্থাৎ শিক্ষণফল, এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, সমান্তরাল বিশ্লেষণ কি, উলম্ব বিশ্লেষণ কি, অনুপাত বিশ্লেষণ কি এবং এর সাথে অঙ্কগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। দেখো, আর্থিক ফলাফল নির্ণয়, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী থেকে আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। এখন আর্থিক ফলাফল নির্ণয় করা হয় কোন জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে? প্রথমত, উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। দ্বিতীয়ত, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তৃতীয়ত, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এখন দেখো, উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকে? উৎপাদন হিসাব, 2 ক্রয় বিক্রয় হিসাব, 3 লাভ লোকসান হিসাব, 4 মালিকানা সত্ত্ব বিবরণী, 5 উদ্ধৃতপত্র, 6 নগদ প্রবাহ বিবরণী। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রায় কিছুটা মিল পাবে। তবে উৎপাদনশীল প্রতিষ্ঠান থেকে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেমন ক্রয় বিক্রয় হিসাব, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসাব, দ্বিতীয়ত হচ্ছে লাভ লোকসান হিসাব, তৃতীয়ত মালিকানা সত্ত্ব বিবরণী, চতুর্থ উদ্ধৃতপত্র, পঞ্চম নগদ প্রবাহ বিবরণী। তারপর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, 3 উদ্ধৃতপত্র, 4 নগদ প্রবাহ বিবরণী। এ পর্যায়ে আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেহেতু এই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণে আর্থিক বিবরণীর মাধ্যমে নির্ণীত ফলাফল ব্যবসায়ের অনুকূলে নাকি প্রতিকূলে তা দেখায় মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণের মূল উদ্দেশ্য বা মূল কাজ। আর্থিক বিবরণী বিশ্লেষণে যে সকল বিষয়গুলো যেভাবে বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সমান্তরালভাবে, উলম্ব, অনুপাত আর বিশেষায়িত। এক্ষেত্রে দেখো, অনুপাতগুলো কি কি বিষয় থাকবে সেটা হচ্ছে তারল্য অনুপাত, মুনাফার অনুপাত, সচ্ছলতার অনুপাত, দক্ষতার অনুপাত। এই 4টি বিষয়েই তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। আর বিশেষায়িত যেটি নগদ প্রবাহ বিবরণী আর সম আয় ব্যয়, এটা আমাদের এই অধ্যায়ের না। আমাদের এই অধ্যায়ে তারল্য, মুনাফা, সচ্ছলতা আর দক্ষতা, এই 4টা বিষয় মূলত আমরা করব। এখানে সূত্রগুলোর আলোকে অঙ্কগুলো করতে হবে। তো দেখো, তারল্য অনুপাতগুলো কি কি?
পরীক্ষায় কিন্তু এইভাবে আসে, তারল্য অনুপাত নির্ণয় করো। তারল্য অনুপাতগুলো কি কি তোমাকে জানতে হবে। তোমাদের জানার সুবিধার্থে তারল্য অনুপাত হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, নগদ চলতি দায় অনুপাত। আর মুনাফা অনুপাতের মধ্যে যে সকল বিষয় থাকবে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। সচ্ছলতা অনুপাতের মধ্যে যেটি থাকবে দায় মালিকানা, দায় সম্পদ এবং মালিকানা সম্পদ। দক্ষতার অনুপাতের মধ্যে যেটি থাকবে মজুদ আবর্তন, প্রাপ্য আবর্তন, প্রদেয় আবর্তন, বিনিয়োজিত মূলধনের আবর্তন। এই কয়েকটা বিষয় এখানে থাকবে। তোমাদের পরীক্ষায় এইভাবেই কিন্তু চাই যে সচ্ছলতার অনুপাত নির্ণয় করো, দক্ষতার অনুপাত নির্ণয় করো, মুনাফার অনুপাত নির্ণয় করো, তারল্য বা তড়িৎ অনুপাত নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এই তারল্য অনুপাত বললে বা চাইলে চলতি, তড়িৎ, কার্যকরী মূলধন অনুপাতগুলো করতে হবে অঙ্কে। এ পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সমান্তরাল, উলম্ব এবং অনুপাত। তো সমান্তরাল গুলো কি কি? বিভিন্ন হিসাবকালের আর্থিক বিবরণীর দফা সময়ের মধ্যে তুলনা, পরিমাণ ও শতকরায়। আর উলম্ব যে নির্দিষ্ট হিসাবকালের আর্থিক বিবরণী দফা সময়ের মধ্যে ভিত্তি সাপেক্ষে তুলনা করা, পরিমাণ ও শতকরা। আর অনুপাত দুইটি দফার মধ্যে একটির তুলনায় অন্যটির পরিবর্তনের হার বা ভগ্নাংশে এটি দেখানো বা দেখাতে হয়। দেখো তারল্য অনুপাতের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা বেশি হলে ভালো। তারল্য অনুপাতের ক্ষেত্রে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা যদি বেশি হয় তাহলে ওটি ভালো বলে গণ্য করতে হবে। ইতিপূর্বে আমি ক্লাসগুলোতে সূত্র এবং আদর্শ মান দেখিয়ে দিয়েছি। দেখো চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত এবং নগদ চলতি দায় অনুপাত। চলতি অনুপাত কি? চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ অনুপাত তড়িৎ সম্পদ বাই তরল দায়। কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন সমান সমান কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। নগদ চলতি দায় সমান সমান নগদ ভাগ চলতি দায়। এখানে চলতি সম্পদ সমান সমান হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, সমাপনী, মজুত পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়। আর চলতি দায় প্রদেয় হিসাব, প্রদেয় খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমা, অতিরিক্ত স্বল্প মেয়াদী ঋণ, ঘোষণাকৃত ও অদাবিকৃত লভ্যাংশ, আয়কর, সঞ্চিতি, পেনশন বা কল্যাণ তহবিল। তরল সম্পদ চলতি সম্পদ মাইনাস সমাপনী, মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ মাইনাস বকেয়া আয়। 4 তরল দায় চলতি সম্পদ মাইনাস অগ্রিম আয় মাইনাস ব্যাংক জমা, অতিরিক্ত পেনশন বা কল্যাণ তহবিল। 5 কার্যকরী মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এগুলো মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এইগুলো লাগবে। মুনাফা অনুপাত ভবিষ্যৎ মুনাফা অর্জন করার ক্ষমতা বেশি হলে সেই প্রতিষ্ঠানটি ভালো। মোট লাভ, নিট লাভ বা বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। মোট লাভের ক্ষেত্রে মোট লাভ সমান সমান মোট লাভ ভাগ নিট বিক্রয়, নিট লাভ ভাগ নিট বিক্রয়। বিনিয়োজিত মূলধন আয় সমান সমান করপূর্ব নিট লাভ ভাগ বিনিয়োজিত মূলধন। এখানে মোট লাভ সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট লাভ সমান সমান মোট লাভ মাইনাস আয়কর মাইনাস সুদ। 3 বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে যে বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। নিট বিক্রয়ের ক্ষেত্রে মোট বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা মাইনাস ভ্যাট। বিনিয়োজিত মূলধন সমান সমান মালিকানা তহবিল দীর্ঘমেয়াদী দায় সমান সমান মোট সম্পদ মাইনাস চলতি দায়। এটা দিলেও বিনিয়োজিত মূলধন বের হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সচ্ছলতা অনুপাত করার ক্ষমতা বেশি হলে ভালো। অর্থাৎ সচ্ছলতা অনুপাতের ক্ষেত্রে কেমন হবে যে দায় মালিকানা, দায় সম্পদ এবং মালিকানা সম্পদ। তো দায় মালিকানা সমান সমান বহিঃ দায় ভাগ অন্তদায়। দায় সম্পদের ক্ষেত্রে মোট বহিঃ ব্যয়
ভাগ মোট সম্পদ। মালিকানা সম্পদের ক্ষেত্রে মোট অন্তদায় ভাগ মোট সম্পদ। এখানে মোট অন্তদায় সমান সমান শেয়ার মূলধন যোগ সঞ্চিত ও উদ্ধৃত যোগ ঘোষিত ও দাবিহীন লভ্যাংশ, আর মোট বৈধ দায়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায় মাইনাস ঘোষিত ও দাবিহীন লভ্যাংশ। দক্ষতা অনুপাত করার ক্ষমতা কম হলে ভালো। মজুদ আবর্তন, প্রাপ্য আবর্তন, প্রদেয় আবর্তন এবং বিনিয়োজিত মূলধনের আবর্তন। তো মজুদ আবর্তন সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, প্রাপ্য আবর্তন সমান সমান নিট ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য, প্রদেয় আবর্তন নিট ধারে ক্রয় গড় প্রদেয়, বিনিয়োজিত মূলধন আবর্তন সমান সমান নিট ধারে বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। এখানে গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2, গড় প্রাপ্য হিসাব সমান প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2, গড় প্রদেয় হিসাব প্রারম্ভিক প্রদেয় হিসাব যোগ প্রদেয় সমাপনী প্রদেয় হিসাব ডিভাইডেড 2 অর্থাৎ ভাগ 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালে এই অধ্যায় থেকে অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কটি এখানে তুলে ধরেছি। প্রথমে এখানে ক নম্বর প্রশ্ন যে চলতি অনুপাত অর্থাৎ মন্তব্য ব্যতীত নির্ণয় করো। চলতি অনুপাত আমরা জানি চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখানে চলতি সম্পদ কি মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংকে জমা, প্রাপ্য নোট এগুলো যোগ করা, আর চলতি দায় প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, এই তিনটি বিষয় যোগ করে অর্থাৎ সম্পদ চলতি সম্পদ ভাগ চলতি দায় করলে হবে 2.95 অনুপাত 1, অর্থাৎ এর আদর্শ মান হচ্ছে 2:1, সেক্ষেত্রে 2-এর বেশি। তারপরে খতে মজুদ আবর্তন ও তড়িৎ অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সমান সমান এখানে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় যদি না থাকে তাহলে বিক্রয় থাকলে সেটা দিতে হবে। এক্ষেত্রে অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, কিন্তু মোট বিক্রয় আছে, মোট বিক্রয় ভাগ গড় মজুদ। এখানে মোট বিক্রয় 4,50,000 টাকা এবং গড় মজুদ অর্থাৎ 6 লাখ টাকা, ভাগ করলে যেটা হয় 0.75 বার। তারপরে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত সমান সমান চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ ভাগ চলতি দায়, অর্থাৎ এখানে চলতি সম্পদ সমান সমান 9,30,000 টাকা ক থেকে প্রাপ্ত এবং চলতি দায় 3,15,000 টাকা, সেটাও ক হতে প্রাপ্ত। অর্থাৎ এটি ভাগ করলে 3,30,000-কে 3,15,000 টাকা দিয়ে ভাগ করলে 1.05 অনুপাত 1। উত্তর হবে মজুদ আবর্তন অনুপাত 0.75 বার এবং তড়িৎ অনুপাত 1.05 অনুপাত 1। নিট মুনাফার অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত। নিট মুনাফার অনুপাত সমান সমান নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ 100। তো নিট মুনাফা এখানে 75,000 আর নিট বিক্রয় 4,50,000 টাকা গুণ 100 দিলে আসে 16.67%। তারপর কার্যকরী মূলধন অনুপাত সমান সমান কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। কার্যকরী মূলধন বের করার জন্য চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ 9,30,000 টাকা থেকে 3,15,000 টাকা চলতি দায় বাদ দিলে 6,15,000 টাকা হয় কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন 6,15,000 ভাগ চলতি দায় 3,15,000, যেটি ভাগ করলে আসে 1.95 অনুপাত 1। এখানে আরেকটি অঙ্ক যেটি 33 নম্বর অঙ্ক। এখানে আব্রাস লিমিটেড 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নে প্রদত্ত হয়েছে। অঙ্কটি এটি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডে 2018 সালে এসেছে। মোট বিক্রয় 9 লাখ টাকা, যার মধ্যে 60% হারে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে থাকেন। ক অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। অলিক সম্পদ আমরা জানি যে অলিক সম্পদ বলতে ভুয়া সম্পদ, যে সকল সম্পদের কোনো অস্তিত্ব নাই কিন্তু তার মূল্য আছে, এই জাতীয় সম্পদকে ভুয়া সম্পদ বলে। এটা হচ্ছে সুনাম, প্রাথমিক খরচ, তারপরে অস্পর্শনীয় সম্পদ, এগুলো হচ্ছে ভুয়া সম্পদ।
প্যাটেন্ট, ট্রেডমার্ক এইগুলো। তো আমরা কত দেখব যে অলিক সম্পদ, অবলেখকের দুস্তুরি 35,000 টাকা এবং প্রাথমিক খরচাবলী 42,000 টাকা, এই দুটি যোগফল হচ্ছে অলিক সম্পদ। অবলেখক দুস্তুরি বা কমিশন, অবলেখকের দুস্তুরি বলতে কমিশনকে দস্তুরি বলা হয়। দস্তুরি মানে কমিশন, এখানে 35,000 এবং প্রাথমিক খরচ 42,500 টাকা যোগ করলে 77,500 টাকা হচ্ছে মোট অলিক সম্পদ। খতে চলতি অনুপাত ও কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়, অর্থাৎ চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত পরীক্ষায় আসবেই আসবে। তোমাদের পরীক্ষায় এই অঙ্কটি বা এই সূত্র দিয়ে অঙ্কটি থাকবেই। এই জন্যে বারবার একই জাতীয় মনে হলো অঙ্কটি বা এই জাতীয় অঙ্ক তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। বোর্ডের অঙ্কগুলো প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা এগুলো কমন পড়বে এবং করতে পারবে সহজেই। তো চলতি সম্পদ, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য এগুলো যোগ করে হয়েছে 4,40,000 টাকা। চলতি দায়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া মজুরি এগুলো যোগ করলে হয় 3,56,000 টাকা। তো 4,40,000 ভাগ 3,56,000 ভাগ করলে 1.24 অনুপাত 1। কার্যকরী মূলধন সমান সমান আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ ছিল 4,40,000 এবং চলতি দায় 3,56,000 টাকা। আসলে যোগ ফল আসে 84,000 টাকা কার্যকরী মূলধন। গতে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয়ের অনুপাত সুদ ও কর পূর্ব নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণ 100। এখানে সুদ ও কর পূর্ব নিট মুনাফা 3,28,000 টাকা এবং বিনিয়োজিত মূলধন 7,72,000 টাকা গুণ 100 আসে 42.49%। এখানে বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায় করলে 7,72,000 টাকা হয় সুদ ও কর পূর্ব নিট মুনাফা, মোট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস পরিচালন ব্যয়, যেটি বিয়োগ করলে আসে হচ্ছে 3,28,000 টাকা। বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত সমান সমান নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। নিট বিক্রয় 9 লাখ টাকা এবং বিনিয়োজিত মূলধন 7,72,000 টাকা, যেটি ভাগ করলে আসে 1.17 বার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে অঙ্ক দুটি দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এরই আলোকে তোমরা বোর্ডের অঙ্কগুলো যদি করো ধারাবাহিকভাবে তাহলে তোমাদের পরীক্ষায় অঙ্কগুলো করতে পারবে। তো এবার যে তোমাদের জন্য একটি মূল্যায়ন, যে আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, সমান্তরাল বিশ্লেষণ কি, উলম্ব বিশ্লেষণ কি, অনুপাত বিশ্লেষণ কি এবং অঙ্ক সবগুলো আমি চেষ্টা করছি এবং তোমরা অঙ্কগুলো দেখছো, সূত্রগুলো মনে রাখবে, বারবার লিখবে খাতায়, বাসায় প্র্যাকটিস করবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে এবং আমাদের যে ফেসবুক পেজ বা মেসেঞ্জার গ্রুপ এখানেও জানাতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কাজ, এটি অঙ্কটি 2000 একটা বোর্ডে এসেছে। তো অঙ্কটি তোমরা অবশ্যই বাসায় করবে। কতে প্রশ্ন কোম্পানির বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। খতে সজল ব্রাদার্স 2016 সালের 31 ডিসেম্বর তারিখে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গতে কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধনের আবর্তন হার নির্ণয় করো। তো অঙ্কটি তোমরা করে তোমাদের যে গ্রুপে আছে স্যার টিচার বা তার বরাবর পাঠালে, আমি আমার কাছে আসলে বা আমার কাছে দিলেও আমি তোমাদের দেখে দেব। তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।